নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি মহাশ্বেতা মুখোপাধ্যায় হাজির হয়েছি আবারও উৎসবের উপহার নিয়ে। লীলা মজুমদারের নারী কেন্দ্রিক উপন্যাস, যে রচনার নাম অন্তরা। প্রথম পর্বে আলাপ হয়েছিল ননিবালা, সুমতি, আশালতা আর বরুণার সঙ্গে। মনু, কৌশিক, অরবিন্দ, গুরুদেবও আছেন, কিন্তু সবাই রহস্যের ঘেরাটোপে। দিনের শেষে পাখি কি ঘরে ফিরতে পারবে, নাকি ডানার ক্লান্তি নিয়ে পথেই পড়ে থাকবে? নিশ্চিন্ত থাকুন, যার শেষ ভালো তার সব ভালো। লীলা মজুমদারের লেখা পড়তে এই জন্য এত ভালোবাসি। শুনতে থাকুন অন্তরার অন্তিম পর্ব। ওর চোখে মুখে এত কথার কতখানি ফুটে উঠেছিল বলা যায় না, কিন্তু আশালতা হেসে বলেছিল, না সুমতিদি, আমরাও তোমার সঙ্গে আছি না বিনি পিসিমা? বিনি পিসি সে কথার উত্তর না দিয়ে শুধু বললেন, তুমি ওকে স্বচ্ছন্দে সুমতি বলে ডাকতে পারো আশালতা, ও তোমার সমবয়সী। আশালতা একটু লজ্জা পেয়ে বলল, তুমি তো বেশ, লোকে বয়স কমিয়ে ছোটদের সমবয়সী হবার চেষ্টা করে, আর তুমি তোমার সমবয়সীদের চেয়ে ছোট করে রাখতে চাও। আচ্ছা, আমার বাবা এ কথা শুনলে কি বলবেন বলো তো? দাঁড়াও, তোমাকে ছোট করে দিচ্ছি। এই বলে একটানে আশালতা সুমতির চুল খুলে দিল। হুড়মুড় করে যেন নদীর ঢল নামল। বিনি পিসি হঠাৎ উঠে পড়লেন, শুধু বললেন, ভিজে চুল পর্যন্ত সর্বদা কেন বেঁধে রাখো সুমতি, তা তো বুঝি না, অথচ চুল খোলা এই প্রথম দেখলাম। আশালতা বললে, তাতে আপনার নিজেরও খানিকটা দোষ আছে বিনি পিসি, এই ৩-৪ বছরে কখনো না বলে ওর ঘরে ঢুকেছেন। বিনি পিসি বললেন, নিজের ঘরেও যদি মানুষ একা থাকতে না পারে, কোথায় একা থাকবে তাহলে? বিনি পিসি উঠে গেলে আশালতা বলেছিল, তাহলে ২-৩ জনে বেশ একা একা থাকা যাবে, কি বলো সুমতি? আচ্ছা, কেউ তোমাকে কখনো সুমি বলে ডাকেনি, সুম বলেনি? সুমতি বললে, তুমি কি পাগল? আশালতা বললে, মা মারা গেলে অনেক দিন বাবা আর আমি একা একা থাকতাম, তারপর দাদুর কাছে চলে গেলাম। তোমার মা বাবা নেই না? না। কবে মারা গেলেন? কিসে মারা গেলেন? জানি না, যতদিন মনে পড়ে বোর্ডিংয়েই থেকেছি। কেউ খরচ দিত শুনেছি, কে জানি না, বিনি পিসিও হতে পারেন। জিজ্ঞাসা করনি? না, সেসব উনি পছন্দ করেন না। তুমি করো? না। কেন? কি জানি। আর কথা হলো না। বড় ডাক্তারবাবু এলেন, বরুণার জিনিসপত্র নিতে রিকশা এলো। বরুণা আগে বেরিয়ে গেছিল, তবে রাতে এখানে খেয়ে যাবে জানিয়েছিল। মনুদির বাড়িতে আজ তার জন্য রান্না হয়নি। কাল ১ তারিখ, আসলে কাল থেকে বরুণা ও বাড়ির বাসিন্দা। রাতে এসেই বরুণা বলল, ও লোকটাকে দেখে ডাক্তারবাবু কি বললেন? সুমতি উত্তর দিল, একটু ভালোর দিকে যাচ্ছে বললেন, তবে এখনো কিছু বলা যায় না। কৌশিক রায় ও নার্সের আর চিকিৎসার ব্যবস্থা করবে বলছে। বিনি পিসি বললেন, মোটেই না, যা করার আমরাই করব। উষারানীর চা পার্টিতে তো দেখলাম, লোকটার প্রতি কৌশিকের পেয়ারের অন্ত নেই। হুঁ। আশালতা হঠাৎ বলল, বোধহয় দুজনার চেনা জানা আছে। বরুণা রেগে গেল, না মোটেই না, চেনা জানা না হলে বুঝি কেউ কারো জন্য কিছু করে না? ওই ট্রেনে আসতেই প্রথম দেখা। সঙ্গে সঙ্গে পাশের ঘরে তীক্ষ্ণ কণ্ঠে আহত ব্যক্তি চিৎকার করে উঠল, না কৌশিক না, আ ও। সবাই ছুটে সেখানে গেল। কলেজের ছেলেটির বয়স কম, সে ঘাবড়ে গেছে। লোকটি ধড়মড় করে উঠে বসার চেষ্টা করছে। দারুণ জখম হলে কি হবে, লোকটির গায়ে দারুণ শক্তিও, তাকে ধরে রাখাই মুশকিল। ১৭ বছরের মোহিতের অন্তত কর্ম নয়। আশালতা খাটের পাশের মোড়ায় বসে পড়ে তাকে ২ হাতে চেপে ধরে রাখল। আশালতার সুগোল বাহুতে মাংসপেশিগুলো ফুলে ফুলে উঠল। এরকম মেয়ে দেখেনি সুমতি। ফ্লাস্ক থেকে বরফ বের করে রুগীর কপালে ঘষে দিতে লাগল সুমতি। নীলাভ চোখ দুটি খোলা, দরজার কাছে বরুণার সাদা মুখের ওপর নিবদ্ধ। যেন কত কষ্টে লোকটির গলা থেকে শব্দটুকু বেরিয়ে এলো, বরুণা।
অমনি চোখ বুজে আবার সে ঢলে পড়ল। ছোট ডাক্তারবাবু বাড়ি গেছিলেন, রাতে এখানেই থাকবেন। মোহিত তাঁকে তাড়াতাড়ি ডেকে আনল। তার মুখ দেখে এরা যেন দেহে প্রাণ পেল। রুগীকে পরীক্ষা করে ডাক্তার হেসে বললেন, না, কোনো নতুন ভয়ের কারণ দেখছি না। আসলে এসবকে ভালো লক্ষণই বলতে হবে। গাছের গুঁড়ির মতো পড়েছিল, এখন একটু একটু করে জ্ঞান ফিরছে, লোক চিনছে, আবার কথা মনে পড়ছে। সোমেনদা বলছিলেন একজন ভদ্রমহিলার বাড়িতে পুলিশের হাঙ্গামা হয়, এটা তার ইচ্ছে করে না, কিন্তু সম্ভবত শেষ অবধি সেটা ঠেকানো যাবে না। এসব কেস রিপোর্ট করতে হয়। বরুণার গলার স্বরটা অস্বাভাবিক রকম কর্কশ শোনালো। কি সব কেস ডাক্তারবাবু? একটা লোকের আছাড় খেয়ে যদি মাথায় লাগে, তাও থানায় লাগাতে হবে? হাওয়াটাকে হালকা করার উদ্দেশ্যে আশালতা বললে, 21 আইন নাকি? কেউ হাসল না, বরং বিনি পিসির গলাটাও কর্কশ হয়ে উঠল। তুমি তাহলে ওকে চেনো বরুণা? বরুণা চেঁচিয়ে বলল, না না, কখনো না। যা সত্যি নয় আপনারা কি আমাকে তাই বলাতে চান? তাহলে তোমার নাম জানলে কি করে? হয়তো কৌশিকের কাছে শুনেছে, তাকে তো চেনে। তাহলে অন্তত কৌশিককে তুমি চেনো? বরুণা বলল, না 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 না, বলে কেঁদে ফেলল। ছোট ডাক্তারবাবু বুদ্ধি করে প্রসঙ্গ পাল্টালেন। যান, খাওয়া দাওয়া সেরে নিন, রাত বাড়ছে, আগে বাঁচানো যাক, তারপর চেনাচেনি। দোরগোড়া থেকে হ্যাপা বললে, আমার 12 জন শাশুড়িও তাই বলে। যখন তখন খায়, বাঙালিদের কিছু ঠিক নেই, কাজ করায় বেশি, এঁটো বাসন মাজায় মাইনে দেয় 25 টাকা, নিজেদের খেতে কাজ করা ঢের ভালো। বিনি পিসি বললেন, বাজে বকিস নে, আশা দিদি তোকে 10 টাকা দেবে, সুমতিদির কাছ থেকে এটা ওটা রোজই নিচ্ছিস, তার উপর ও বাড়ি গিয়ে ডাক্তার সেনগুপ্তর মেজেনের কাছ থেকে 20 টাকা নিয়ে হাড় গড়িয়েছিস, তোকে আর কি বলবো। হ্যাপা যেন আকাশ থেকে পড়ল। ও মা, 20 টাকা দিয়ে হাড় গড়ালাম থেকে মা? সেই তো মেলাতে 18 টাকা দিয়ে হাত ছড়াটা কিনলাম, তাও জোড়া খুলে গেছে। এই বলে হ্যাপা তখনকার মতো কথাটা মুলতুবি রেখে খাবার পরিবেশন করতে গেল। বরুণার নাকি খিদে নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের বড়া দিয়ে একখানা হাত রুটি জড়িয়ে খেয়ে, 1 গ্লাস জল খেয়ে, সুমতির হাত ধরে টেনে তাকে চাতালে নিয়ে গিয়ে বলল, ও কেমন থাকে একটু খবর দিও সুমতিদি। ওই আশালতাটির জন্য যে আমাকে তোমরা এ বাড়ি থেকে তাড়াবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। রুমাল দিয়ে চোখ মুছে বরুণা চলে গেল। খেতে বসে বিনি পিসি বললেন, বুকের রক্ত জল করা টাকা দিয়ে এ বাড়ি যখন তৈরি করেছিলাম, স্বপ্নেও ভাবিনি যে একদিন এটা একটা পুরুষ মানুষদের আস্তানা হয়ে উঠবে। কি ভাবা যায় আর কিসে দাঁড়ায়। তারপর ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে মোহিত আর সুরঞ্জনকে বললেন, কিছু মনে করো না, যা সত্যি তাই বললাম। তোমরা এখনো ছোট আছো, অন্য পুরুষদের মতো না হবার চেষ্টা করবার সময় আছে। মোহিত একটু হাসল। সুরঞ্জন বড় ঠোঁট কাটা। সে বললে, শুধু শুধু কেন চেষ্টা করব? খালি একটু সুজির পায়েস খাইয়ে লোভ না বাড়িয়ে যদি 2টো মাছের বড়াও দেন, তো আমি অন্তত মেয়ে মানুষদের মতো হবার চেষ্টা করব, শাড়ি পরব। হ্যাপা হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। আশালতা দুজনকে 2টি করে বড়া দিয়ে বলল, পুরুষ মানুষরা বড্ড খায়। পুরুষ মানুষ পুষতে হলে আমরা ফতুর হয়ে যাব যে রে। আমার বাবাও বড্ড খান। বাতাস হালকা করবার বৃথা চেষ্টা। ছেলেরা উঠে গেলে বিনি পিসি বললেন, এর শেষ কোথায় দাঁড়াবে ভেবে পাচ্ছি নে। ও লোকটা যদি নাই বাঁচে। সুমতি মুখ তুলে ব্যগ্রভাবে বলল, কেন বাঁচবে না? ডাক্তারবাবু বলেছেন বাঁচার আশা আছে। আশালতা বললে, আশা সবসময় ফলে না সুমতি। বিনি পিসির মনে শান্তি নেই। বারবার বলতে লাগলেন, বরুণা ওকে নিশ্চয় চেনে, এর মধ্যে একটা গোলমেলে কিছু আছে নিশ্চয়। চিরকাল বলে এসেছি এই জায়গাটা গভীর পুকুরের মতো, এর জলে কখনো ঢেউ ওঠে না, অথচ এখন দেখো। আশালতা বললে, গভীর পুকুরের জলের তলায় নাড়া দিলে অনেক বিভৎস জিনিসও ভেসে উঠতে পারে বিনি পিসি। তাছাড়া এক্ষেত্রে জায়গাকে দোষ দেবেন না, যা এসেছে বাইরে থেকেই এসেছে। সুমতিও ঘরে গিয়ে বসল। ছোট ডাক্তারবাবু বাইরে এসে লেডিদের অনুমতি নিয়ে একটা সিগারেট ধরালেন। বললেন, লোকটি কোথায় উঠেছিল, কার কাছে এসেছিল জানতে পারলেই রহস্য ঘুচে যায়। পকেটে সেরকম কিছু পেলাম না, একটা কাগজ না, একটা চিঠি না, শুধু একটা মানি ব্যাগ, তাতে নোটেতে রেজকিতে টাকা 10, একটা রুমাল, তার কোনায় লেখা AM, কিন্তু প্যান্টের পকেটের সঙ্গে সেলাই করা একটা বড় খামে 5,000 টাকার নতুন নোট, আনকোরা নতুন। তবে আসল নামে কি তাকে জানে। শুধু শুধু আর কেউ ওর মাথায় ডান্ডা মারেনি। যাই হোক,
কপর্দক শূন্য নয়। এবার মনে হচ্ছে চিকিৎসার জন্য ভাবতে হবে না। বিনি পিসির হাত পা ঠান্ডা। মাথায় ডান্ডা? কি বলছেন ডাক্তারবাবু? এখানে কতগুলো অল্প বয়সী মেয়ে নিয়ে একা থাকি কি করে তাই বলুন। ছোট ডাক্তার হেসে ফেললেন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের তো আর 1000 টাকার 5টা নোট নেই যে তার লোভে কেউ মাথায় ডান্ডা মারবে। আশালতা আস্তে আস্তে বলল, তার লোভেই যদি হবে তো নিল না কেন? কি জানি, হয়তো খুঁজেই পায়নি, কিংবা হয়তো সুমতি দিয়ে আর সেনগুপ্ত সাহেব এসে পড়াতে পারেনি, কিংবা হয়তো সত্যিই বেমক্কা পড়ে গিয়ে পাথরে মাথা ঠুকে জখম হয়েছে। কথাটা তখনকার মতো থেমে গেলেও ওইখানে তার শেষ হলো না। এখানকার খবর প্রচারের কেন্দ্র হলো মহিলা সমবায়। সেখানে ওস্তাদ হাতের দ্রুত কারিগরির সঙ্গে সঙ্গে গুজব যেমন জমে তেমন আর কোথাও নয়। পরদিন শহরে কারোর শুনতে বাকি রইল না যে বিনি পিসির অনাহুত অতিথি দুর্দান্ত নোট জালিয়াত, ভাগাভাগি নিয়ে দলের লোকের সঙ্গে মারপিট করে পথে পড়েছিল, আপদ গেছিল, সুমতির সপ্তাতে বাড়াবাড়ি, তাকে আবার ঘরে টেনে এনে বিনি পিসির শুদ্ধ হাতে হাত করা লাগাবে। দুজনার কারোরই চাকরি থাকবে না। এই বেলা হেমলতাদির 2 ভগ্নীকে আনতে পারলে হেমলতা ঠাকরুন অনেকটা নিশ্চিন্ত হতে পারেন। ডালপালা ছড়িয়ে কথাটা কোথায় যে না পৌঁছলো তার ঠিক নেই। সেই সূত্রে সেক্রেটারি মশাই এই প্রথম বিনিপিসির বাড়িতে পা দিলেন। বিনিপিসিও এক হাত নিলেন, অর্থাৎ তর্ক করলেন না, পর্দানসীন সেজে গা ঢাকা দিলেন। হ্যাপা গিয়ে ডাক্তার সেনগুপ্তকে ডেকে আনলো। ছোট ডাক্তারও ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে নিশ্চিন্ত হয়ে সেক্রেটারি বাড়ি গেলেন। মেয়েদের যেমন কথা, তিলকে তাল করতে ছাড়ে না। সেক্রেটারির আধা বয়সী গিন্নিটি তো এ বিষয়ে ওস্তাদ। অবশ্যই একদিক দিয়ে ভালো, কারণ মহিলা সমবায় মারফত সব কথাই অচিরাত সেক্রেটারির কানে ওঠে, কাজে গিন্নির দুর্বলতার তিনি প্রশ্রয়ই দিয়ে থাকেন। এই কথাগুলো সেদিন বিকেলে মনু এসে বিনিপিসির চায়ের টেবিলে পেশ করল। চা খেতে খেতে একবার উঠে মনু নবাগতা পাশ করা নার্সটিকেও দেখে এলো। বছর 45 বয়স, কালো মোটা, মাথায় চুল কম, নাকের ডগায় চশমা, হাতে ক্রুশ ও লেসবোনা। সুমতি বলল নাকি দক্ষ সেবিকা, এক হাতে সব করে নেয়, হাসি খুশি ঠান্ডা মানুষ। এ ঘরে ফিরে এসে মনু একবার আশালতার দিকে আর চোখে চেয়ে বলল, তোমাদের বরুণাটি কিন্তু বেশ। কেন, কি করেছে সে? কি আবার করবে, সারাক্ষণ গাব গাছের নিচে বসে পাশের বাড়ির ছেলের সঙ্গে কিসের অত কথা বুঝি না। বিনিপিসি ফিক করে হেসে ফেললেন। মনু গম্ভীর মুখে বলল, না বিনিপিসি, রসের ব্যাপার নয়, তাহলে তো বুঝতাম। ছোকরা তো একটা কার্তিক বিশেষ, তার উপর নাকি অবস্থা ভালো। কোথায় শুনলে এত কথা? না শুনেই বা করি কি? পাশের বাড়িতে উষারানী ও সাঙ্গপাঙ্গ সহ গুরুদেব থাকলে তোমরাও কত কথা শুনতে তার ঠিক নেই। সাধু সজ্জনরা বিষয় আসার অসারতার কথা জানেন বলেই বোধহয় তাই নিয়ে এত আলোচনা হয়। কি বিষয় আসার আলোচনা? কি জানি, ঠিক মালুম দিল না। তবে মনে হলো কৌশিক রায় এখানে এক ঢেলে 2 পাখি মারতে এসছে। গুরুরও সেবা করবে, আবার কলাও বেচবে। তাই বলে বরুণার সঙ্গে কি? বরুণার বয়সের অনুপাতে খানিকটা খুকিমি করে বটে, অত কথায় কথায় হাসি, কথায় কথায় কান্না, এই রাগ, এই লক্ষ্মী, কিন্তু সেটা অনেকখানি মানুষটা সরল ও সাদা বলেই তো। মনু বলল, কে সরল ও সাদা? বলে কাষ্ঠ হাসি হাসল। কথার মাঝখানে আশালতা উঠে গেছিল। বলেছিল বাবাকে চিঠি লেখা হয়েছে সকালে, অথচ এখনো পর্যন্ত ডাকে দেওয়া হয়নি। সে চলে গেলে মনু বলল, ওর নাম যদি আশালতা চৌধুরী হয় তো ওর বাবার নাম কি করে ডাক্তার বিমান রায় হয়, এটা আমাকে বুঝিয়ে বলো সুমতি। ও কি বিনিপিসি, শরীর খারাপ লাগছে নাকি? বিনিপিসির বোধহয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কেমন যেন টেনে টেনে বললেন, কি করে জানলে ওর বাবার নাম বিমান রায়? বাহ, এই ঘরে আসার আগে ওর পড়ার টেবিলের গন্ধ শুকিয়ে এলাম যে। জানেনই তো আমার সব কিছুতে নাক গলানো অভ্যেস। বিনিপিসির হাত থেকে হঠাৎ চায়ের পেয়ালাটা খসে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। সেদিকে ভ্রুক্ষেপ না করে জানলা দিয়ে আসন্ন সন্ধ্যার দিকে চেয়ে যেন নিজের মনে বললেন, সন্ধ্যাবেলায় পাখিরা সব ঘরে ফিরে আসে। সুমতি কখন উঠে পাশে দাঁড়িয়েছে। একটু জল দিই পিসিমা? বিনিপিসির সর্বাঙ্গ একবার কেঁপে উঠল। তারপর গা ঝাড়া দিয়ে বললেন, না,
ওটা কিছু নয়, সাময়িক দুর্বলতা। মনু চটে গেল। সাময়িক দুর্বলতা আবার কি বিনি পিসি? হয় শরীর খারাপ, নয় শখ পেলেন। কি ব্যাপার বলুন তো? বিনি পিসিকে অম্লান বদনে ঘুগনি খেতে দেখে ততধিক আশ্চর্য হয়ে মনু সুমতিকে বলল, এ যে দেখি চারিদিকে রহস্যের জাল। পাশের ঘরে বড় রহস্য, তাছাড়া বরুণা এক রহস্য, কৌশিক রায় আর এক রহস্য, আর বিনি পিসি, যাকে আমি 15 বছর ধরে এখানেই দেখছি, তিনিও যদি এখন রহস্য ফাঁদেন, তুমি বা বাদ যাও কেন সুমতিদি? সুমতি শুধু একটু হাসল। মনু বলে যেতে লাগলো, উষারানীর বাড়াবাড়ি যদি দেখো। অত পয়সা কোথায় পায় সেও আর এক রহস্য। গুরুদেবের সঙ্গে যারা এসেছে তাদের কান মুচড়ে আদায় করছে বোধহয়। গুরুদেবের কাছ থেকে তো কিছু নেয় না জানি, আমি বারান্দা থেকে মজা দেখি। কে আসে, কে যায়, কি আনে, বেড়ে মজা যাই বলো। ছোকরা গুরুদেব পা মেলে দিয়ে বসে থাকেন, বুড়িরা এসে মাথা খড়েন আর হাটের মধ্যে হাঁড়ি ভাঙেন। দান সামগ্রীর পাহাড় জমে। বিনি পিসি কাষ্ঠ হাসলেন। তোমাদের এখানে আবার কোনো হাঁড়ি ভাঙতে বাকি আছে নাকি? কার বাড়ি কি রান্না হয়, কার কত মাইনে, কার কতটা খরচ হয়, কতটা জমে, কার সঙ্গে কার ভাব, কার ঝগড়া, কিছুই তো এখানে কারো অজানা থাকে না। মনু উঠে দাঁড়ালো। আমার বিষয় বলছেন বোধহয় বিনি পিসি। বরুণা কেন এ বাড়ি ছেড়েছে এতক্ষণে বুঝতে পারছি। সুমতি বাধা দিল। কি যে বলো মনু, পিসিমা তো কিছু অন্যায় কথা বলেননি, আর তোমার বিষয়েই বা বলতে যাবেন কেন? কেন, আমি কি এতই ফেল না যে আমার বিষয়ে কেউ কিছু বলতেও পারবে না? তোমার অনেক পরিবর্তন হয়েছে সুমতি দিয়ে এই কদিনেই। আমার এখন ওঠা উচিত, কিন্তু যদি কিছু মনে না করো তো রুগীর অবস্থাটা কেমন জানতে পারি? বরুণা জিজ্ঞেস করতে বলছে তাই বলছি, নইলে আমার আর কি। তোমরা তাকে আগলে রেখেছ, কাউকে কাছে ঘেঁষতে দাও না শুনেছি। কেন দাও না তার কারণও শুনেছি। পকেটে হাজার হাজার টাকা। কেমন যেন মনুর মনে একটা কলের রবার কেটে যাওয়ার মতো হলো। অনর্গল কথা বেরিয়ে আসতে লাগলো। বেশি টাকা একসঙ্গে দেখলে মাথার ঠিক থাকে না। টাকার জন্য। বিনি পিসি হঠাৎ উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, তুমি যাও এখান থেকে মনু। যে বিষয় বোঝো না সে বিষয় যা মুখে আসে তাই বলো না। 5,000 টাকা আবার টাকা নাকি? আমার বাবার কত লক্ষ টাকা ছিল তার ঠিক নেই। মনু উঠে পড়ে ঠোঁটের ফাঁক দিয়ে বলল, বাপের লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু নিজে তো পয়সা টিপে টিপে বের করেন। বাড়িতে অতিথি এলে শুকিয়ে মারেন। এ আমার শুধু বরুণার কাছে শোনা নয়, সুমতি দিয়েও কতবার বলেছে। বিনি পিসি ছাইয়ের মতো মুখ করে সুমতির দিকে চেয়ে রইলেন। সুমতি মাথা নেড়ে বলল, না পিসিমা, না না না। মনু ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেলে সুমতির যা কল্পনার বাইরে ছিল তাও ঘটল। বিনি পিসির 2 চোখ দিয়ে বড় বড় ফোঁটায় জল বেরিয়ে গাল বেয়ে টস টস করে কোলে পড়তে লাগলো। সুমতি সইতে না পেরে উঠে গিয়ে নিজের আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে দিতে দিতে ব্যাকুল হয়ে বলতে লাগলো, না পিসিমা, আমি ও কথা বলিনি। প্রতি মুহূর্তে ভয় বিনি পিসি এবার ঠেলে হাত সরিয়ে রাগত মুখে উঠে দাঁড়াবেন। তাই হলেই যেন ভালো ছিল। বিনি পিসি কিন্তু একদৃষ্টে সুমতির মুখের দিকে চেয়ে বলতে লাগলেন, জানি মনু কি আজ তোমাকে চেনাবে? আমি সব জানি সুমতি, কিছুই জানতে বাকি নেই। যেমনি সুমতিও চোখের জল মুছিয়ে দেয়, অমনি আবার বড় বড় ফোঁটা গড়িয়ে পড়ে। নার্স এসে দরজার কাছে দাঁড়াতেই বিনি পিসি মুখখানি ঘুরিয়ে উঠে গেলেন। বড় ডাক্তারবাবু নিজের ধোয়া জামা পাজামা পরিয়ে দিয়েছেন। ছোট ডাক্তারে নার্সে মিলে রোগীর গা মুছিয়ে কাপড় ছাড়িয়ে দিয়েছেন। বিকেল থেকে তার উদ্ভ্রান্ত দৃষ্টি অনেকখানি শান্ত হয়ে এসেছে, মুখখানি বড় ক্লিষ্ট। সুমতি রাতে কাছে গিয়ে বসতেই এই প্রথম স্পষ্ট কথা বলল সে। আপনাদের বড় কষ্ট দিচ্ছি। সুমতি বললে, ও কথা ভাববেন না, তাড়াতাড়ি সেরে উঠুন, এইটুকু সকলের জন্য সকলে করে। সে বললে, না, তা কখনো করে না। তারপর পরনের পাজামার পকেট চাপড়ে কি যেন একবার খুঁজল। ব্যস্ত হয়ে এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখবার চেষ্টা করল। ব্যথা লাগতে বলল, উহ। সুমতি বলল, মাথায় চোট লেগেছে, যত কম নাড়েন তত ভালো। কথাও বেশি না বলাই ভালো। বোধহয় আপনার পকেটের জিনিস খুঁজছেন, সেসব নিরাপদে ডাক্তারবাবুর কাছে তোলা আছে। লোকটি সুমতির মুখের দিকে চেয়ে রইল, তারপর আস্তে আস্তে চোখের পাতা নেমে এলো। এ ঘুমটাকে অনেক স্বাভাবিক মনে হলো।
তবু ঘুমের ঘোরে হাতড়ে হাতড়ে কি যেন খুঁজতে লাগল। সুমতি বলিষ্ঠ মুঠিতে হাতখানি ধরতেই স্থির হয়ে ঘুমোতে লাগল। চেয়ে চেয়ে দেখল সুমতি। বিনিপিসি পুরুষ মানুষ পছন্দ করেন না। বোর্ডিংয়ের মিস বিশ্বাসও তাদের উপর হাড়ে চটা ছিলেন। অল্প বয়স থেকে সুমতিকে কেবলই তাদের সম্বন্ধে সাবধান করে এসেছেন। বলেছেন, আমার বিয়ে না হয়ে থাকতে পারে, আমার মার তো হয়েছিল। আমার মার কাছ থেকে শোনা যে হেন কাজ নেই যা ওরা করতে পারে না। যদি তোমার কোনো বুদ্ধি থাকে তো পুরুষ মানুষদের ত্রিসীমানায় ঘেঁষতে দেবে না। যেই দিয়েছে তাকেই পস্তাতে হয়েছে। এতবার শুনেছে সুমতি এসব কথা যে মুখস্থ হয়ে গেছে। কে না জানে পুরুষরা মেয়েদের জাত শত্রু? প্রথম প্রথম কথাটা শুনতে অদ্ভুত লাগতো। কেন, তারা করে কি? মিস বিশ্বাস চোখ পাকিয়ে বলতেন, কি করে না, সর্বস্ব অপহরণ করে, তারপর লেবুর ছিবড়ের মতো ফেলে দেয়, আবার একটা বিয়ে করে। তাই শুনে সুমতি তো অবাক। মিসেস তলাপাত্রও এসে যোগ দিতেন। মেয়েরা তা বুঝবে না, আমাকে দেখে শেখো। সুমতি তলাপাত্রকে গোড় দেবার আগে পর্যন্ত 1 মিনিটের জন্যও সুখভোগ করিনি। তারপর শিউরে উঠে বলতেন, যেমন আমার বাবা ছিলেন তেমনি ভাই দুটো হয়েছে, অকাল কুষ্মাণ্ড এক একটা, বউরা রোজগার করে খাওয়ায়। কেউ দেখে শেখে, আবার কেউ ঠেকে শেখে, আবার কেউ ঠেকেও শেখে না সুমতি। লোকটিকে কিন্তু সুমতির ভালো লাগছিল, কেমন যেন মায়া পড়ে যাচ্ছিল। খোঁচা দাড়ি কতদিন কামানো হয়নি, শুকনো ঠোঁট, ডাক্তারবাবুর জামা পাজামা খানিকটা খাটো হয়েছে, হাতের কবজির উপর 4 ইঞ্চি জায়গা খালি। কেমন একটা অসহায় ভাব। চীন দেশে নাকি একটা পুরনো প্রবাদ আছে যে কাউকে যদি মৃত্যুর হাত থেকে বাঁচানো যায় তাহলে বাকি জীবনটা তার জন্য দায়ী থাকতে হয়। তাহলে এ মানুষটিতে সুমতির আর ডাক্তার সেনগুপ্তর আধাআধি বখরা। ক্রমে সে ভালো হয়ে উঠতে লাগল। ডাক্তারবাবুর মতে এত মজবুত শরীর না হলে এত তাড়াতাড়ি সারতে পারত না। বাংলাদেশের ছেলে বলে মনেই হয় না। লম্বা চওড়া, গায়ে এতটুকু অতিরিক্ত মাংস নেই, ইটের মতো শক্ত হাত পা, শ্যামলা রঙের কেমন একটা লালচে ভাব, যেন খোলা হাওয়ায় অনেকদিন থেকেছে। পরদিন ছোট ডাক্তার আর নার্সেতে মিলে ওর দাড়ি কামিয়ে দিলেন। ছোট ছেলের মতো মোলায়েম গাল। নিজে থেকে যেটুকু বলে তার বেশি প্রশ্ন করতে ডাক্তারবাবু মানা করেছেন। দর্শকদের এ ঘরে ঢোকা একেবারে বন্ধ করে দিয়েছেন। মুশকিল হলো যে নিজে থেকে কোনো কিছুই বলে না সে। একটু চিন্তিত মুখে বিনিপিসি আর সুমতিকে আলাদা করে ডেকে নিয়ে বড় ডাক্তার বলেছিলেন, এখানকার ব্যাপার জানেন তো, এত সাবধানে চলাফেরা করলাম তবু কথাটা গিয়ে চক্রবর্তীর কানে পৌঁছেছে। বিনিপিসি বললেন, কে চক্রবর্তী? অতুল চক্রবর্তী, এখানকার পুলিশের কর্তা। বিনিপিসি ব্যস্ত হয়ে উঠলেন। ডাক্তারবাবু আশ্বাস দিলেন, কোনো ভাবনা নেই, অতুল আমার শালার বন্ধু। তাকে বলেছি এ একটা সাদাসিধে অ্যাক্সিডেন্ট কেস, তবু আসবে হয়তো একদিন একটু রুটিন এনকোয়ারি করতে। 1000 টাকার 5টা নোটের কথাও শুনেছে তো। কে নাকি থানায় উড়ো চিঠি দিয়েছে আর বলেন কেন। তবে পেশেন্ট আর একটু না সারলে তো আর আসতে দেব না। তারপর সুমতির আর বিনিপিসির উদ্বিগ্ন মুখ দেখে আরও বললেন, অমন মুখ শুকিয়ে গেল কেন? কেন, আপনারা কি কোনো অন্যায় কাজ করেছেন নাকি? টাকা তো আমার কাছে, ওর কাছেই দিয়ে দেব। পুলিশকে যা বলার ও নিজেই বলবে, আমি ওর পাশে থাকব, হাজার হোক আমার পেশেন্ট তো। সেদিনও বরুণা এসেছিল মনুকে সঙ্গে নিয়ে। থানার উড়ো চিঠির কথা বাইরে থেকে শুনে এসেছিল। বরুণা ভারী উত্তেজিত। একটা মরণাপন্ন রুগী, হতে পারে ভালোর দিকে যাচ্ছে এখন। পুলিশ এসে জেরা করলেই ওর অবস্থাটা কেমন হবে জানা আছে। কখনো অ্যালাউ করা উচিত না। বেচারা এখন প্রকৃতিস্থই নয়, এলোমেলো যার তার নাম ধরে ডাকছে। মনু বলে বসলো, ও এলোমেলো ঠিক নয়, তোমার নাম বলেছে আর কৌশিকের নাম বলেছে। একটা যোগসূত্রও কিছু নিশ্চয়ই বেরুবে। মিছিমিছি তো আর এখানে আসেনি সে, কোনো উদ্দেশ্য নিয়েই এসেছিল। আমার তো মনে হয় তোমার সঙ্গে আর কৌশিকের সঙ্গেই তার কাজ আছে। শুনে বরুণা আবার মূর্ছা যায় আর কি। ওরকম কথা কেন বলছেন মনুদি? আমার বুকের রক্ত হিম হয়ে যায়। আর যদি আমার ভাই বেঁচে থাকতো এরকম বলতে সাহস পেত না কেউ, নিতান্ত অসহায় বলেই। বরুণা এখান থেকে একটা বড় ঢোক গিলল। কৌশিকরা চাতালে উঠে এলো। কিছু মনে করবেন না বিনিপিসি, আমার একবার আসা দরকার মনে হলো বলেই এলাম। আমি ছাড়া কেউ ওকে আগে দেখেনি। এখন শুনছি এর মধ্যে পুলিশ নাকি নাক গলাবে। আপনি কিন্তু সেটা হতে দেবেন না।
বাড়িতে রুগী, এর মধ্যে পুলিশ ঢুকতে দেবেন না কখনো। আপনার কতগুলো রাইট আছে। মনু সর্বদাই বেশি কথা বলে। আপনারই বা এত মাথা ব্যথা কিসের বলুন তো? বিনি পিসির বাড়িতে পুলিশ এলে আপনার কি? আমি তো দেখছি বাইরের 5 জন মিলে ব্যাপারটাকে বেশ ঘোরালো করে তুলছে। আসুক না পুলিশ, ভালো মানুষের আবার পুলিশের কি ভয়, তাই না বিনি পিসি? বিনি পিসি কিন্তু উল্টো কথা বললেন। আমি ভাবছি কদিনের ছুটি নিয়ে এখানকার হাসপাতালে ভর্তি হব। মাথাটা রোজ কেমন করে, চেক করানো দরকার। বাড়িতে তো লোকের ভিড়ের চোটে শান্তি পাবার জো নেই। মনুর মুখটা লাল হয়ে উঠল। এখানে ভিড় নাই বাড়াতেন কৌশিকবাবু। কৌশিক হেসে বললেন, আপনারা দুজনেও তো ভিড় বাড়াচ্ছেন। মনু উঠে দাঁড়ালো। আমার কথা আলাদা, আমি ওদের পুরনো বন্ধু। কৌশিক বললে, আমার কথাও আলাদা, আমি উষারানী পিসির ভাইপো, সেই সম্পর্কে আমিও পর নই। সুমতি হেসে ফেলল। অমনি সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ল। তোমার কি লঘুগুরু জ্ঞান নেই? আজকাল সব কিছুতেই তোমার হাসি পায়। সুমতি লজ্জা পেল। না পিসিমা, ওদের ঝগড়া শুনে না হেসে করি কি? মনু গম্ভীর মুখ করে বলল, কৌশিক বাবুকে তো আর আমি চিনি না যে তার সঙ্গে ঝগড়া করব। বরুণার কথা আলাদা, গাবতলায় রোজ ওদের ঝগড়া হয়। বরুণা অমনি বাড়ির দিকে রওনা দিল। কৌশিক বলল, এটাকে বিলো দ্য বেল্ট বলে, এটা বেআইনি। আমি একজন উকিল, আমার পরামর্শ মতো চলুন মনুদি। কখনো রেগে যাবেন না। দেখছেন না আমি কিছুতেই রাগি না। ভিড় বাড়াচ্ছি বললেও রাগছি না। আসলে একটা কাজের কথা নিয়েই এসেছিলাম বিনি পিসি। আমার মনে হয় আপনাদের পেশেন্টকে যখন পুলিশ থেকে জেরা করবে, তখন তার পক্ষটা রক্ষা করার জন্য আমি থাকলে ভালো। এর জন্য পয়সা কড়ি লাগবে না। অচেনা হলেও আমি নিজেকে ওর বন্ধু মনে করি, গুরুদেবেরও সেই মত। আজ যাবার আগে আমাকে তাই বলে গেছেন, তাই থেকে গেলাম। আশালতা কখন বাড়ি ফিরেছে কেউ লক্ষ্য করেনি। চাতালে বাইরের লোক থাকলে এরা সকলেই অনেক সময় রান্নাঘর দিয়ে বাড়িতে ঢোকে। কৌশিক চোখ তুলে তাকে দেখতে পেয়েই উঠে পড়ল। আচ্ছা, আসি বিনি পিসি, আরো ভিড় বাড়ছে দেখছেন তো। চলেই যাচ্ছিল কৌশিক, এমন সময় নার্স এসে বলল, কে এসেছেন? অরবিন্দবাবু তাকে ডাকছেন। সবাই চমকে উঠল। অরবিন্দবাবু? কেন? নিজের নাম তো তাই বললেন, অরবিন্দ মুখার্জি। আপনারা কি জানতেন না? চার্ট লিখবার জন্য আমি জিজ্ঞেস করতে তাই তো বললেন। কৌশিক বলল, একবার দেখেই আসি, ডাকছে যখন। নার্সও সঙ্গে আসছিল। কৌশিক ফিরে বলল, আপনি একটু দাঁড়ান, রুগীর ঘরে ভিড় করতে হয় না। সবাই একটু আশ্চর্য হয়ে গেল। রুগীর ঘরে কৌশিক 3 মিনিটও ছিল কিনা সন্দেহ। বেরিয়ে এসে বলল, সেদিনের পর অনেক ইমপ্রুভমেন্ট দেখছি, কিন্তু মাথাটা খুব পরিষ্কার হয়নি। আমাকে অন্য কেউ ভেবেছিল। মুখ দেখে আর কিছু বলল না। চলুন মনুদি, আপনাকে পৌঁছে দিয়ে বাড়ি যাই। সবাই বিদায় নিলে পর বিনি পিসি আর আশালতা অনেকক্ষণ চাতালে বসে গল্প করলেন। বিনি পিসি বললেন, এটা একটা ছবির ধাঁধার মতো। ছোটবেলায় ছবির ধাঁধা নিয়ে খেলোনি আশালতা? আশালতা বললে, জিগস পাজলের কথা বলছেন বিনি পিসি? খেলেছি বই কি। আঁকা বাঁকা টুকরো কাঠ জুড়ে গোটা একটা ছবি করতে হয়, কিন্তু ঠিক বসাতে না পারলে কিছুই না। বিনি পিসি বললেন, এও একটা জিগস পাজল। তার মাঝখান থেকে কয়েকটা টুকরো বাদ পড়েছে, সেগুলো পেলেই ঠিক ঠিক সব মিলে যাবে। আশালতা চুপ করে রইল। তার বুকটা একটু ঢিপ ঢিপ করছিল। সত্যি তার নাম অরবিন্দ মুখোপাধ্যায়। গভীর রাতে সুমতির চোখের দিকে চেয়ে সে বারবার বললে, আমার নাম অরবিন্দ মুখোপাধ্যায়। আমরা প্রবাসী বাঙালি। সিমলার কাছে আমাদের অনেক বন জঙ্গলে ভরা জমি জমা আছে, টাকা কড়ি নেই। বলেই সুমতির দিকে এমন করে তাকালো যেন এর পরের কথাগুলো সুমতির জানা উচিত। সুমতি বলে, বাড়িতে আর কে আছেন? শুধু আমি আর মা। বাবা কবে মারা গেছেন, আমি তখন ছোট। মা কত কষ্টে সম্পত্তি আগলেছেন, আমাকে মানুষ করেছেন। সুমতি বললে, অত কথা বলবেন না, রাতে ঘুমোতে হয়। অরবিন্দ ব্যাকুল হয়ে বলল, না না, ঘুমোতে হয় না, এসব কথা আপনাকে বলা দরকার। সুমতি ওর কপালে ওডিকোলনে ভেজা রুমাল আস্তে আস্তে বুলিয়ে দিল। ভিজে গেলে ওর চুলগুলো কুঁকড়ে যায়। ঘুম পাচ্ছে না? এত কথা কি করে জমা করে রাখি? বললে আরাম হবে, তবে বলুন। অরবিন্দ চুপ করে রইল। সুমতি তাকে উৎসাহ দেওয়ার জন্য বলল, কোথায় উঠেছিলেন এখানে এসে? আপনার সুটকেস কোথায়?
সে অসহায়ভাবে সুমতির দিকে চাইল। কেন, এখানে নেই? সুমতি হাসল। এখানে কি করে থাকবে? আপনাকে যে পথ থেকে কুড়িয়ে আনা হয়েছে। মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গাছতলায় পড়েছিলেন। তার আগের কথা মনে পড়ছে না? অরবিন্দ বলল, পড়ছে। স্টেশনের রেস্ট রুমে সুটকেস আছে। একজনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। সুমতি বললে, কৌশিকের সঙ্গে না? তারপর কি হলো? অবাক হয়ে দেখে সুমতি অরবিন্দর সমস্ত মুখখানি গাঢ় লাল রঙে ছেয়ে গেছে। নিচের ঠোঁটটা একটু কামড়ে ধরে হাত দিয়ে চোখ ঢেকে চুপ করে পড়ে রইল সে। সমস্ত মুখে কি এক ক্লান্তি, কি এক বিষাদ দেখল সুমতি, সে সুমতিই জানে। তার মাথায় হাত বুলিয়ে গভীর করুণার সঙ্গে বলল, না না, আমি কিছু জানতে চাই না। আপনি ভালো থাকুন, শুধু তাই চাই। চোখ ঢেকেই অরবিন্দ বললে, শুনলে আমাকে ঘৃণা করবেন। সুমতি একটু হাসল। সকালবেলায় বড় ডাক্তারবাবুকে খানিকটা বলতে হলো। রুগী নিজে বিশেষ কথা বলল না। সুমতির মনে হলো সে ক্লান্তির ভান করছে, পাছে ডাক্তারবাবু কিছু জিজ্ঞাসা করেন, তাই চোখ বুজে শুয়ে থাকছে। বোধহয় কাউকে জড়াতে চায় না। যাই করুক, সুমতির দৃঢ় বিশ্বাস সে অন্যায় কিছু করছে না। তবে আগে হয়তো একটা অন্যায় কিছু করে ফেলেছে, যার জন্য এখন নিদারুণ অনুতাপ হচ্ছে। সুমতি আজকাল অন্তত এই মানুষটি সম্পর্কে দিব্য দৃষ্টি লাভ করেছে। যদি সাহস করে অরবিন্দ বলে ওকে মনের কথা, তাহলে সুমতি চেষ্টা করে দেখতে পারে কি প্রতিকার করা যায়। সকলেরই এমন একটি মানুষ থাকা দরকার যে সব বোঝে, সব ক্ষমা করে। ছোটবেলায় বোর্ডিংয়ে নিমকু ঝি যেমন ছিল। নিমকু না থাকলে সুমতি কি করে বাঁচত? তারপর একদিন মিস বিশ্বাসের হার চুরি করার জন্য নিমকুকে ওরা তাড়িয়ে দিয়েছিল। বলেছিল আর এমুখো হলে পুলিশে দেবে। সুমতি আর কখনো নিমকুকে দেখেনি। এতদিনে সে নিশ্চয় মরে টরে গেছে। পেলে তাকে রাখত সুমতি, যে সব বোঝে, যে সব ক্ষমা করে। মিস বিশ্বাসের জন্য আলাদা রান্না হতো। মাঝে মাঝে মাংস হতো, মাছের চপ হতো। সুমতি কখনো সব খায়নি, বড় ইচ্ছে করত চেখে দেখে। একদিন রান্নাঘরের দরজার আড়ালে নিমকু ওকে ডেকে নিয়ে চপ খাইয়েছিল। মাটির খুঁড়ি করে কতদিন মাংস খাইয়েছিল। যাবার আগে ডাক্তারবাবু বলে গেলেন, সেদিন বিকেলের দিকে এমনি সাদা কাপড় পরে অতুল চক্রবর্তী একবার আসবেন। আনঅফিসিয়ালি দু একটা প্রশ্ন করবেন। আসলে এ ব্যাপারে পুলিশের কোনো ইন্টারেস্ট নেই। সাদাসিধে অ্যাক্সিডেন্টের ব্যাপার, পকেটে অত টাকা রাখা অবস্থাপন্ন লোকের পক্ষে কিছুই নয়। জমি জমা কেনার ইচ্ছেতেই সম্ভবত এসেছিল। আজকাল লোকে কাঁচা টাকা রাখতে ভয় পায়। অতুলবাবু একটু কৌতূহল মেটাবেন আর কি। সুমতি শুনে ভয়েই মরে। দুপুরে নার্স খেতে গেলে অরবিন্দকে সাবধান করে দিতে বসল সুমতি। টাকার কথা তুলতেই সে একটু হেসে বলল, ওর জন্য কোনো ভাবনা নেই। আমার টাকা ব্যাংক থেকে তুলে এনেছি, ওর মধ্যে কোনো গোলমাল নেই। তারপর সুমতির উদ্বিগ্ন মুখ দেখে ওর হাতখানি ধরে বলল, আসুক না পুলিশ, আমার কোনো ভয় নেই। আপনারই বা কিসের অত ভয়? সুমতির চোখে জল, মুখে হাসি। অরবিন্দ বললে, তুমি, আপনি বলে থেমে গিয়ে চোখ বন্ধ করল। এরই মধ্যে নার্স ফিরে এলো। সুমতিও উঠে গেল। বিকেলে শুধু ডাক্তারবাবু আর অতুল চক্রবর্তী এলেন না, কৌশিকও এলো। আগেই এলো। সবাইকে ঘর থেকে বের করে দিয়ে প্রায় আধ ঘন্টা অরবিন্দর সঙ্গে কি নিয়ে পরামর্শ করল। সবাই বললে উকিল বটে। আশালতা বললে স্বনির্বাচিত অনাহারী উকিল। বলা বাহুল্য, বরুণা বাদ যায়নি। সকালেই ডাক্তারবাবু অরবিন্দর লেখা চিঠি নিয়ে রেস্টরুম থেকে অরবিন্দ সুটকেস নিয়ে এসেছিলেন। অনেক দিন পরে অরবিন্দ নিজের কাপড় চোপড় পরে আরাম পেল। মাথার ব্যান্ডেজও ডাক্তারবাবু খুলে দিলেন। আঘাত গুরুতর হলেও বাইরে তার পরিচয় কম। এক জায়গায় চামড়া ফেটে বেশ রক্তপাত হয়েছিল, দুটো সেলাই দিতে হয়েছিল। এখন সেসব শুকিয়ে গেছে। মস্তিষ্কের যে বিশেষ কোনো অনিষ্ট হয়নি তাও দেখা যাচ্ছে, তবে দুর্বল। কথাও কম বলে, কিন্তু সে সম্ভবত ইচ্ছে করেই। ডাক্তারবাবু সুমতিকে বলেছিলেন, ওর বিবেকের ওপর 10 মণ বোঝা চেপে রয়েছে। তার একটা ফয়সালা না হওয়া অবধি একেবারে স্বাভাবিক ব্যবহার করবে বলে মনে হয় না।
ডাক্তারের কাঁধে ভর দিয়ে চাতালে এসেছে অরবিন্দ। এখনো মাথা তুলতেই মাথা ঝিমঝিম করে, তাই বিনিপিসির বড় ইজি চেয়ারে কুশনে ঠেস দিয়ে বসেছে। পাশেই কৌশিক, কানে মন্ত্রণা দেবার জন্য। পাশের ঘরে বরুণা, আশালতা, বিনিপিসি, খালি সুমতিকে ছাড়েনি অরবিন্দ। সে তার অন্য পাশে চুপ করে বসে আছে, মুখখানি ঈষৎ বিষণ্ণ। অরবিন্দর যে এবার সময় হয়েছে সে বিষয়ে তার মনে কোনো সন্দেহ নেই। বড় ভাবনা সুমতির। অতুলবাবুর কথার ঠিক ঠিক উত্তর দিতে অরবিন্দ হয়তো পারবে না। কৌশিক হয়তো তাকে পাখি পড়া করিয়েছে, আবার না কি ফ্যাসাদে পড়ে বেচারি। কৌশিক যে তার খুব শুভাকাঙ্ক্ষী নয় এটা সুমতি বেশ জানে। অত কথার উত্তর দেবার মতো বল পায়নি তখনও অরবিন্দ। থেমে থেমে মাঝখানে বলল, কেন এসেছিল তার উত্তর দিল কৌশিক। একটু জমি জমা যদি সুবিধা মতো পায়, তাই টাকাগুলোও এনেছিল। মাথায় কি করে লাগলো? কৌশিক একটা কি বলতে যাচ্ছিল, অরবিন্দ হঠাৎ স্পষ্ট গলায় একটু যেন জোরেই বলে বসল, মেরেছিল। সবাই চমকে উঠল। মেরেছিল? কে মেরেছিল? কৌশিককে দেখিয়ে অরবিন্দ বলল, ওই ও। কেন মেরেছিল? ততক্ষণে কৌশিক উঠে দাঁড়িয়েছে। আমি মেরেছিলাম? মিথ্যেবাদী! ডাক্তার কৌশিকের হাত চেপে ধরলেন। অরবিন্দ আরো বলতে লাগলো, আমিই ওকে মারব বলেছিলাম, ও আমাকে ভয় পায়, তাই ধাক্কা দিয়ে পালিয়ে গেল, আমি পড়ে গেলাম। এই অবধি শুনে একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে অতুলবাবু উঠে পড়লেন। চলুন ডাক্তারবাবু, বোঝাই যাচ্ছে এটা একটা প্রাইভেট ব্যাপার, এর মধ্যে আবার আমাদের মতো বাইরের লোকের থাকা কেন? তারা গেট দিয়ে বেরুতে না বেরুতেই বরুণা খেঁকিয়ে উঠল। তবে যে বললে কৌশিক মেরেছিল? মিথ্যুক! ছোটবেলা থেকে খালি ওকে মারো আর ভালো মানুষ সেজে থাকো। মারো দেখি, আমাকে না মেরে কৌশিককে মারো তো যদি পারো। চেঁচামেচি শুনে বাকিরা চাতালে বেরিয়ে এলো। দরজার উপরে উজ্জ্বল আলো জ্বলছে। দূর থেকে দেখলে মনে হয় বুঝি নাটক হচ্ছে। গেটের বাইরে রিক্সা থেকে নেমেই পাকা আমের মতো দেখতে বুড়ো ভদ্রলোকেরও ঠিক তাই মনে হলো। সবাই নাটক দেখতে ব্যস্ত, নবাগতের মঞ্চে আরোহণে কেউ বাধা দিল না। বরুণা কৌশিককে সবার সামনে জড়িয়ে ধরেছে। অরবিন্দ কি যেন বলবার চেষ্টা করছে। বুড়ো ভদ্রলোক একেবারে সামনে এসে হাতের ছড়ি তুলে কৌশিককে বললেন, স্কাউন্ড্রেল! আশালতা অস্ফুট আর্তনাদ করে সামনে যে চেয়ারটা ছিল তাতে বসে পড়ল। বুড়ো ভদ্রলোক দাঁতে দাঁত কষে বললেন, রাস্কেল! বড়লোক হবার তালে ছিলি, স্ত্রী ধনে ভাগ বসাবি ভেবেছিলে, সে গুড়ে বালি। তারপর আশালতার দিকে চোখ পড়াতে তেরিয়া হয়ে বললেন, ও কি হচ্ছে, খবরদার যদি ভিড়মি গেছিস। আরও কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ বিনিপিসিকে দেখতে পেলেন। এক মুহূর্তে তাঁর চেহারা বদলে গেল, সমস্ত শরীর কেঁপে উঠল। এ কি আমি ভূত দেখছি নাকি? তারপর এক লাফে বিনিপিসিকে বুকে জড়িয়ে ধরে গাঢ় স্বরে বললেন, মা তুই বেঁচে আছিস তাহলে? কত খুঁজেছিলাম রে। মিসেস বিশ্বাস বললে মরে গেছিস। আহ, বুকটা জুড়লো মা। বিনিপিসিও সম্পূর্ণ এক নতুন মানুষ হয়ে গিয়ে বুড়োর বুকে মুখ গুঁজে কাঁদতে লাগলেন। বুড়ো খালি তার পিঠে হাত বুলোন আর বলেন, সবাই গেছে মা, তোকে কষ্ট দেবার তাড়িয়ে দেবার আর কেউ বাকি নেই রে। একবার মুখ তুলে বিনিপিসি বললেন, উর্মি? শুধু সেই আছে, আর সে লক্ষ্মী ছাড়ি তো যত নষ্টের গোড়া। বিমান যখন তাকে বিয়েই করে ফেলেছে, আমার আর কিছু বলা শোভা পায় না। আশালতা হঠাৎ খিলখিল করে হেসে উঠল। ডাক্তারবাবু ব্যস্ত হলেন, হিস্টিরিয়া নয় তো? কিন্তু আশালতা যে আনন্দে হাসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বুড়োকে যখন সবাই চেপে ধরল, সব খুলে না বললে কি করে হয়? ডাক্তারবাবু একবার উদ্বিগ্নভাবে অরবিন্দর দিকে তাকালেন। সে বলল, না, ওকে বলতে দিন। বরুণা ফোঁপাতে লাগলো। বুড়ো তখন তাদের দিকে ফিরে বললেন, তোমরাও কিছু কম যাও না। আমি তোমাদের অন্য রকম ভাবতাম। অরবিন্দ, তোমার মার কথা শুনে আমার প্রায় নাড়ি ছেড়ে গেছিল, তাই বিমান আর উর্মিকে কিছু না বলে চলে এলাম। এখানে একটা এত বড় অন্যায় হতে যাচ্ছে, সেটা বন্ধ করা দরকার। তাছাড়া অনেক দিন পরে বিমান উর্মি সুখের মুখ দেখেছে, ওখানে আর আমার কোনো কাজ নেই। কে যেন বুড়োকে একটা চেয়ার এগিয়ে দিল, বসে পড়ে বললেন, সুমতি শোনো, গল্পের মতো শোনাবে। গোড়া থেকেই বলি তাহলে। আমার নাম উমানন্দ রায়। আমার বন্ধু অসিত ঘোষ চৌধুরীর স্ত্রী ছিল না, শুধু এক ছেলে কিশোর, অতি লম্পট, অতি নিষ্ঠুর, আর তার ছেলে মানুষ রূপসী বউ উর্মি আর এক মেয়ে বিনতা।
আহ্লাদ দিয়ে ছেলেমেয়ের মাথা খেয়েছিল অসিত। অঢেল টাকা কড়ি তাদের দুজনকেই নষ্ট করেছিল। বিনতা অবনীশ লাহিড়ী বলে একজন হকি প্লেয়ারের সঙ্গে পালিয়ে গেল। তখন তার 17 বছর বয়স। অসিত জীবনে আর তার নাম করেনি। পরে শুনেছিলাম অবনীশ তাকে ত্যাগ করে আবার বিয়ে করেছে, আর সে নাকি বেঁচে নেই। কিশোর 25 বছর বয়সে অতি জঘন্য জায়গায় মারামারি করে মরে গেল। অসিত ঘোষ চৌধুরী দিল্লির বাস তুলে দিয়ে সিমলের কাছে মৌসুমপুরে তার সুন্দর বাড়িতে বাকি জীবনটা কাটালো। আগেও মাঝে মাঝে সেখানে যেত, সঙ্গে থাকতো বিনতা, কিশোর, উর্মি। এখন শুধু বিধবা উর্মি। আমারও সেখানে বাড়ি আছে। আমিও আমার ছেলে বিমানকে নিয়ে ছুটি পেলেই ওখানে যেতাম। দিল্লিতে ডাক্তারি করতাম। রিটায়ার করে আমিও অসিতের কাছাকাছি কায়েমি হয়ে বসলাম। বিমান ততদিনে ডাক্তার হয়েছে, সুযোগ পেলেই মৌসুমপুরে আসতো। তারপর তার বিয়ে হলো, সরকারি চাকরি নিল, আর মৌসুমপুরে আসা হতো না। পরে তার স্ত্রী মারা গেল। বিমান ততদিনে সিভিল সার্জন হয়েছে। একটি মাত্র মেয়ে, তাকে আমি পেতনি বলি। তারপর আমাদের সব সুখ ঘুচে গেল। বিয়ের 1 বছরের মধ্যে পেতনি বিধবা হলো। বিমান চাকরি ছেড়ে কদিন এদিকে ওদিকে ঘুরে মৌসুমপুরে আমার কাছে এলো। ততদিনে অসিত মারা গেছে। সকালে বাগানে বসে বসে হাতে গড়গড়ার নল নিয়ে দিন কেটে যেতে লাগলো। পেতনি বাড়ি ছেড়ে পড়াশুনো ধরল। অনেকগুলো পাশটাশ করলো, রিসার্চ করতে লাগলো সরকারি বৃত্তি নিয়ে। উর্মির শরীর খারাপ হয়ে গেল, বাড়ি থেকে বেরুতে পারে না। সিমলা থেকে ডাক্তার আনিয়ে চিকিৎসা করায়। আর একজন দূর সম্পর্কের ভাইঝি এসে পিসির দেখাশোনা করে। ভাইঝির নাম বরুণা। উমানন্দ একবার উপস্থিত সকলের মুখ দেখে নিলেন। আজ থেকে ঠিক 6 মাস আগে সে আর বেশি বাঁচবে না ভেবে উর্মি এক উইল করল। আমাকে সাক্ষী হতে ডেকেছিল। সব সম্পত্তি বরুণাকে দিতে চায়। আমি বাধা দিয়েছিলাম। বলেছিলাম অসিতের মেয়ে নবীনা মারা যাবার আগে তার একটি মেয়ে হয়েছিল। সেই মেয়েকে নবীনার মার একজন খ্রিস্টান বন্ধু মানুষ করেছিলেন। মিশন স্কুলের বোর্ডিংয়ে তার প্রথম জীবনটা কেটেছে, এই অবধি জানতাম। ভদ্রমহিলা লেডি ডাক্তার। আমি তাকে চিনতাম। তিনি মারা যাবার আগে আমাকে নবীনার মেয়ের বিষয় জানিয়েছিলেন। উর্মির উইলের কথা শুনে আমি বলেছিলাম অসিতের মেয়ের মেয়ে বেঁচে থাকতে উর্মির ভাইঝিকে অসিতের সম্পত্তি দেওয়া ঠিক হবে না। তখন উর্মি সে উইল ছিঁড়ে ফেলে নতুন উইল করল। কারোর পরামর্শ শুনল না। নতুন উইলে লিখল নবীনার মেয়ে যদি তখনও বেঁচে থাকে তাহলে সেই সব সম্পত্তি পাবে যদি উর্মির মৃত্যুকালে সে অবিবাহিত থাকে। উর্মি বেঁচে থাকতে তার বিয়ে হলে সে কিছু পাবে না, বরুণাই সব পাবে। উকিল সেই রকম লেখাপড়া করে দিয়ে নবীনার মেয়ের সন্ধান নিতে লাগলো। অবশ্যই যাবার আগে বরুণার কাছে বিয়ের প্রস্তাব করে গেল। বরুণা বোধহয় উইলের কথা কিছু জানে না। নবীনার মেয়ের সংবাদ পাওয়া খুব শক্ত ছিল না। মিসেস বিশ্বাস গত হয়েছেন, কিন্তু তার মেয়ে মিস বিশ্বাস ওই মিশন স্কুলের বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট। তার সঙ্গে যোগাযোগ করে মেয়েকে খুঁজে পাওয়া গেল। তার নাম সুমতি। বাকি থাকে উর্মির জীবনকালে, অর্থাৎ অচিরাত সুমতির বিয়ে দেওয়া। তাহলে বরুণা হয় ওয়ারিশ। বরুণার স্বামী হয় বড়লোক। সুমতির জন্য একজন পাত্রও ঠিক হলো। তার নাম অরবিন্দ মুখোপাধ্যায়। তারাও ওই অঞ্চলের প্রবাসী বাঙালি। তাদের অনেক বন জঙ্গল, সেসব ডেভেলপ করতে পারছে না মূলধনের অভাবে। ওই উকিল অরবিন্দর পুরনো বন্ধু। তার কাছে কিছু মূলধনের সন্ধানে অরবিন্দ গেলে পর উকিল এই বিয়ের সম্বন্ধ করে, কিন্তু একটু পাল্টিয়ে বলে উর্মির উত্তরাধিকারিণী সুমতি, যদিও সে কিছুই জানে না। মিশন স্কুলে মানুষ, দুনিয়ার হালচালও সে কিছুই জানে না। তার হৃদয় জয় করা খুব শক্ত হবে না। একবার বিয়েটা হয়ে গেলে আর কোনো ভাবনাই নেই। উর্মি দেবী মৃত্যুশয্যায়, একরকম বলতে গেলে মূলধন আপনা থেকেই হাতে এসে যাবে। ওই উকিলের নাম কৌশিক রায়। 3 মাস আগে বরুণা যখন এখানে কাজ নিয়ে এলো, পেতনিকে কথাটা জানাতে হলো, নইলে ফন্দিবাজদের হাত থেকে কে সুমতিকে বাঁচাবে। সব ব্যবস্থা করে এখানে আসতে পেতনির প্রায় 3 মাসই লেগে গেল। তারই মধ্যে শুনলাম কৌশিক রায় তার গুরুদেবের সঙ্গে এখানে আসছে। খোঁজ নিয়ে জানলাম অরবিন্দ মুখার্জিও সঙ্গে আসছে।
তখন ওর মাকে লোক পাঠিয়ে আমাদের বাড়িতে আনিয়ে তার কাছে শুনলাম কৌশিক নাকি অরবিন্দর বিয়ের বন্দোবস্ত করছে পয়সাওয়ালা জায়গায়। অমনি জলের মতো সব পরিষ্কার হয়ে গেল। তখন না এসে আর কি করি? ওহে শ্রীমান অরবিন্দ, সুমতিকে বিয়ে করলে 1 পয়সাও পাবে না। অরবিন্দ বললে, জানি, আগেই শুনেছিলাম, মা চিঠি দিয়েছিলেন, তাই নিয়েই কৌশিকের সঙ্গে মারামারি, আমাকে মিথ্যে বুঝিয়েছিল বলে। উমানন্দ লাফিয়ে উঠলেন, মারামারি? মাই ডিয়ার বয়, হতভাগাকে মেরেছ নাকি? বরুণা উৎফুল্ল হয়ে বলল, মেরেছে না আরো কিছু, নিজেই পড়ে গিয়ে মাথা ফাটিয়েছে। ছোটবেলা থেকে ওর খালি হাত ভাঙে, ঠ্যাং ভাঙে, হাঁটু ছেঁচে যায়, বললেই হলো মেরেছে। আশালতা ডাকলে, সুমতি। সুমতি পাথরের মূর্তির মতো অরবিন্দর পাশে বসে। আশালতা বললে, সব শুনলে তো? অরবিন্দ বললে, সব শুনেও যদি সুমতি তুমি আমাকে বিবাহ করো, আমি কৃতার্থ হব। আমার পয়সা কড়ি নেই, ওই 5,000 আমার যথাসর্বস্ব, কিন্তু তুমি আমাদের বাড়িতে এলে মা আর আমি দুজনেই সুখী হব। কৌশিক কাষ্ঠ হেসে বললে, ফুল। উমানন্দ চটে গেলেন, আসল ফুল তুমি নিজে। উর্মি তার ডাক্তারকে তাড়িয়ে দিয়েছে, বিমান ওকে সারিয়ে তুলেছে, বিমানের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে। যা হওয়া উচিত ছিল 20 বছর আগে, সে হতভাগা মরলে পরেই। এবং এই উইল উর্মি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছে। সে আরো 30 বছর বাঁচবে, তোমরা কেউ কিচ্ছু পাবে না। অরবিন্দ হঠাৎ বললে, পেতনিকে? উমানন্দ অবাক হয়ে বললেন, কেন? পেতনি আমার নাতনি, তার ভালো নাম আশালতা। সকলে হেসে ফেলল। কোথায় যেন একটা বাঁধন আলগা হয়ে গেল, সবাই যেন নিশ্চিন্ত হলো। বরুণা কৌশিককে একটা হীরের আংটি ফিরিয়ে দিয়ে রাগতভাবে বললে, কিছুই যখন পাবে না, তখন বোধহয় এটা ফিরে চাও। কৌশিক আংটিটা আবার শক্ত করে ওর আঙ্গুলে এঁটে পরিয়ে দিয়ে বলল, কিছু পাচ্ছি না আবার কি, সুন্দরী এমএ পাস বউ পাচ্ছি, পোটেনশিয়াল চাকরে, খালি এখানকার চাকরি ছাড়িয়ে সিমলিতে কোথাও ঢোকাতে হবে, এখানে তো আর থাকবে না। উমানন্দ প্রসন্ন হেসে বললেন, আমি এখানে থাকবো, ছুটি ছাটায় বাড়ি যাব। আশালতা আশ্চর্য হয়ে বলল, তোমার আবার ছুটি ছাটা কি দাদু? আহা, তোর ছুটি ছাটাতে বাড়ি যাব, তাই তো বলছি। তারপর কৌশিক আর বরুণা চলে গেলে পর আশালতা বলল, সুমতি, অরবিন্দর কথার উত্তর দিলে না যে? উমানন্দ বললেন, ও আবার কি কথা পেতনি? সুমতি যাতে অরবিন্দকে বিয়ে না করে তাই না তোকে এখানে পাঠানো হয়েছিল? আশালতা হাসল, ও কি আমার কথা শুনবে? ঠান্ডা পড়ছে। ডাক্তারবাবু ফিরে এলেন। অরবিন্দ নিজের ঘরে গেল। ডাক্তারবাবু চলে গেলেন। নার্স সুমতিকে ডেকে দিয়ে স্নান করতে গেল। অরবিন্দ বলল, কিছু বললে না সুমতি? সুমতি বললে, আমি কালো। আমি কালো ভালোবাসি। সুমতি, আমি তোমাকে ভালোবাসি। যখন লুকিয়ে এসে তোমার ঘরে ফুল রেখে গিয়েছিলাম, তখন তোমাকে ভালোবাসিনি, কিন্তু তুমি যখন পথ থেকে তুলে এনে আমাকে প্রাণ দিলে, কি যেন হলো আমার, তোমাকে ভালোবাসলাম। সুমতি কেঁদে বললে, আগে তো আমাকে ভালোবাসোনি। হঠাৎ নিমকুঝির মুখটা চোখের সামনে ভেসে উঠল। সুমতি বললে, তাছাড়া কি সুমতি? বিনি পিসি তোমার মাই তো? উমানন্দ রায় যেই বললেন তুই বেঁচে আছিস, অমনি সব বুঝতে পারলাম। আমি যে ব্যাপারটা জানি, আমরা যে ওখানকার লোক। আরো অনেক রাতে চাতালে বসে বিনি পিসি ডাক্তার উমানন্দকে বলছিলেন, নিজের মেয়ে পরকে দিয়ে দিলাম, মানুষ করার সাধ্য ছিল না কাকাবাবু। গয়না বেচে সেক্রেটারিয়াল কোর্স নিয়ে সারা জীবন চাকরি করে খেয়েছি, মেয়ের খরচ পাঠিয়েছি, অন্য মানুষ হয়ে গেছি, নাম বদলে ফেলেছি, সব শৌখিনতা ভুলে গেছি। কাকাবাবু, বড় কষ্টে জীবনটা কেটেছে। এতদিনে মনে শান্তি পেয়েছি। ওকে কি করে বলি? আমি যে মিসেস বিশ্বাসকে কথা দিয়েছিলাম, মেয়ের 21 বছর বয়স অবধি কোনো সম্পর্ক রাখব না। উনি বলেছিলেন আমাদের রক্তই বিষাক্ত, আমাদের প্রভাব বিষময়। আমি আসা যাওয়া করলে উনি মেয়ের ভার নেবেন না। আপনি তো জানেন কাকাবাবু, বাবা আমার মাকে কি কষ্ট দিয়েছিলেন, দাদা উর্মিকে। সত্যি আমরা ভালো না। তারপর ওর 21 বছর বয়স হলে কাছে আনলাম, কিন্তু পরিচয় দিতে সাহস হয়নি। ওর চোখ দুটো কি স্বচ্ছ দেখেছেন কাকাবাবু? কালীঘাটে অবনীশ আমাকে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। চলে যাবার সময় বলেছিল ওর ওপর আমার কোনো দাবি নেই,
কারণ ও বিয়েই নয়। কি করে বলি সুমতিকে সে কথা? উমানন্দ চটে গেলেন। নিশ্চয় বিয়ে, বেটা মরে গেছে, নইলে মেরেই ফেলতাম। ঠিক সেই সময় সুমতি এসে বিনি পিসির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে ডাকল, মা। আকাশে ভাঙা চাঁদ স্থির হয়ে রইল। উমানন্দর উঠে যাওয়া উচিত ছিল, কিন্তু বসে রইলেন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org